এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। রিচার্ড নির্লিপ্তভাবে উত্তর দিল। বানালেই আসবে। নাসো হতবাক। মানে আপনি কি? বাক্য শেষ করার আগে রিচার্ড ঠান্ডা গলায় বলল। হুম। লুকাস কৌতূহলী নিয়ে বলল। কবে? রিচার্ডের গলায় অনুশোচনার চাপা সুর ভেসে এলো। সেদিন থেকে নতুন ম্যানশনের কাজ শুরু হয়েছিল, যেদিন আমার স্ত্রী হাতের শিরা কেটে ফেলেছিল এই অভিশপ্ত রাজ্য থেকে মুক্তি পাওয়ার জন্য। নাসো ভ্রু কুচকে সরু গলায় বলল। এটা কি রিয়েল? রিচার্ড কাঠিন্য মেশানো এক তৃপ্তি হাসি দিয়ে বলল। দ্যাটস ফাকিং রিয়েল। নাসো কিছুক্ষণ চুপ থেকে চাপা কণ্ঠে বলল। কিন্তু আপনি তো বলেছিলেন ম্যাম আপনার টাইপ না, বেশি আবেগী। তাহলে এখন কি সব বদলে গেল? রিচার্ড ফুস নিঃশ্বাস ফেলল, একটা ক্লান্ত হাসি দিয়ে বলল। ফেসে গেছি আমি, শালি ধান্দাবাজ। চারপাশে ফজরের আজানের মৃদু ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আলো একটু একটু করে ভুবনকে জাগিয়ে তুলছে। প্রকৃতি নতুন দিনের জন্য প্রস্তুত। পাখির কিচিরমিচির শব্দ সেই ঘুম ভাঙার প্রতীক। ঘন বাঁশঝাড়ের আড়ালে স্থাপিত একটি পুরনো কবরের সামনে দাঁড়িয়ে আছে গ্যাংস্টার বস রিচার্ড কায়নাত। তার চোখে কোনো রাগ নেই, নেই ক্ষমতার অহংকার। এই স্থান তাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে সে ছিল রেদওয়ান। এই একটি নাম যা বদ্ধ কবরে শুয়ে থাকা মানুষটি অনেক শখ করে দিয়েছিল। আজ মানুষের সাথে সাথে নামটাও হারিয়ে গিয়েছে অমুক সময় চক্রে। যেমন কথা তেমন কাজ। রিচার্ড রাতেই ঢাকায় ফিরে আসে। লুকাসও তার সাথে ফিরেছে। তবে এই বিশেষ সময় লুকাসকে এখানে আনেনি রিচার্ড, কারণ এটা তার জীবনের সবচেয়ে একান্ত ও ব্যক্তিগত মুহূর্ত। এটা একমাত্র কারণ ছিল রিচার্ডের বছরে একবার দেশে আসার। প্রতি বছর একবার রিচার্ড ফিরে আসতো এখানে তার বাবার কবর জিয়ারত করতে। সেই কবর যেখানে তার পুরনো পরিচয় শিকড় রয়ে গেছে। কবরের সামনে দাঁড়িয়ে থাকা শক্ত মানুষটা হঠাৎ করে ভেঙে পড়ে। বিধ্বস্ত চেহারায় হাঁটু গেড়ে বসে পড়ল। মাটি স্পর্শ করলো তার কাঁপতে থাকা হাত জোড়া। কাঁপা কণ্ঠে নিঃশব্দে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শব্দ যেন আটকে থাকে বুকের ভেতর। বাবা, তোমাকেও আমি ক্ষমা করব না কখনো। কে তুমি? কেন এত সৎ হতে গিয়েছিলে? তোমার সেই অভিশপ্ত সততা আমাদের পরিবারকে ধ্বংস করে দিল। আমি ঘৃণা করি তোমাকে, ঘৃণা করি তোমার সততাকে, আর তীব্র ঘৃণা জানাই এই পৃথিবীর প্রতিটি সৎ মানুষকে যারা আদর্শের নামে বাঁচতে শেখায় কিন্তু অন্যদের কষ্টে ডুবিয়ে দেয়। কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলা, চোখে এক অদ্ভুত আগুন জ্বলছে। আকস্মিক গলা ছেড়ে চেঁচিয়ে উঠল। তোমার সততা আমাকে একটা নরখাদকে পরিণত করেছে বাবা। ঘৃণা করি আমি আপনাকে। শুনছেন মিস্টার রেমান? ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা। রিচার্ড থেমে গেল, ক্রোধে ফেটে পড়ে হাঁপাচ্ছে। কিন্তু সেই থমকে যাওয়া মুহূর্তে তার মস্তিষ্ক অন্ধকারে ডুবে গেল। ফিরে গেল সেই চিরচারিত পৈশাচিক আত্মায়। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। কুত্তা দিয়ে খাওয়াবো সবগুলোকে, না হলে আমার নামও রিদ না। এবার রিচার্ড কবরের পাশের মাটিগুলো আওলা ঝাওলা করতে করতে এই একাই একাই সে বকবক করতে করতে থাকলো উম্মাদের মতো অনবরত। এইভাবেই তোর সততা আমাকে কেন জানোয়ারে পরিণত করলো? আমি তো চেয়েছিলাম অনেক বড় ডাক্তার হতে, মানুষের রক্তে হাত নাড়াতে না, রক্তপাত থামাতে চেয়েছিলাম। আমি তো এমন সকাল চাইনি যেখানে মৃত্যু দিয়ে দিনের শুরু। তোরা আমাকে এতিম করে কেন চলে গেলি? আগলে রাখতে না পারলে জন্ম দিয়েছিস কেন? তোরা হারামি, তোরা পাষাণ। এই পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ হলো আমার বাবা মা। আমি খারাপ হতে চাইনি, বিশ্বাস করো বাবা, আমি কখনো চাইনি এমন হতে। পরিস্থিতি, জীবনের সেই অন্ধকার মুহূর্তগুলো আমাকে এমন পরিণতির দিকে ঠেলে দিয়েছে। মানুষের রক্ত আমার হাতের চামড়ার সাথে একাকার হয়ে গেছে। এখন আমি আর রক্ত না ঝরিয়ে থাকতে পারি না। আমার ভিতর ছটফট করে। আমি চাই এই ঘৃণার থেকে মুক্তি পেতে, কিন্তু আমার যন্ত্রণা আমাকে তার দিকে ঠেলে নেয়। আমার ভিতরের অমানুষটা জেগে উঠলে আমি আর নিজের মধ্যে থাকি না। রক্তের স্বাদে উন্মাদ হয়ে যাই আমি।
আমি একটু আদর মাখা হাতের ছোঁয়া চাই বাবা, ফিরে আসো না। শুধু সেই স্পর্শটা যেন ফিরে আসে। এই সমাজ আমাকে ভালো হতে দিল না। আমি ঘৃণা করি আমার রক্তকে। হ্যাঁ, আমি অমানুষ জানোয়ার, কারণ আমি এতিম। আমার ব্যথায় ব্যথিত হওয়ার কেউ ছিল না। আমার কষ্টগুলোকে কাউকে কখনো স্পর্শ করেনি, কারণ আমি এতিম। এই দুনিয়ায় এতিমের কেউ নেই। এতিম মানে চূড়ান্ত কষ্টের সাগর। আরে স্বার্থপর বাপ, তুই যে এত ভালো ছিলি, তাও তোর কবরের পাশে বসে ছটফট করার জন্য শুধু এই অমানুষ আমিটা আছি। আমার তো তাও নেই, তিন কুলে কেউ নেই আমার। আমার কবরের পাশে বসে কে কাঁদবে? আমি তো এমনিতেই পাপের সাগরে ভেসে আছি। কে আমার আত্মার শান্তি কামনা করবে? আমি তো এই দুনিয়ায়ও জ্বলেছি, ওই দুনিয়ায়ও জ্বলবো। তোরা আমাকে এতটা একলা, এতটা দুর্ভাগা করে কেন চলে গেলি? রিচার্ডের চিৎকারে বার্ছারের পাতাও ঝরঝর করে কেঁপে উঠল। হৃদ এই নামটা শুধু ফাদারের দেওয়া ছিল না। রিচার্ডের বাবা মিস্টার রেয়ান তার ছেলেকে ভালোবেসে হৃদ বলেই ডাকত। তাই এই নামের প্রতি রিচার্ডের তীব্র ঘৃণা। এই জন্যই বারংবার বারণ করত ফাদারকে এই নামে ডাকার জন্য। আকস্মিক রিচার্ড পকেট থেকে হাতে ফোন বের করলো। ঠান্ডা চোখে তাকে সরাসরি তালিকা থেকে তাকবীরের নাম্বার খুঁজে বের করলো। কোনো দ্বিধা ছাড়ে কল দিল। কয়েক মুহূর্তেই কল রিসিভ হলো। ওপাশ থেকে কোনো শব্দ শোনা যাওয়ার আগেই রিচার্ডের পৈশাচিক সাইকো মস্তিষ্ক সক্রিয় হলো। হিংস্র গলায় বিড়বিড় করে বলল, আমার হাতের শিকার ছিনিয়ে নেওয়ার দুঃসাহস করেছিস, তার জন্য তোকে মরতে হবে। তাছাড়া তোর সাথে আর কোনো শত্রুতাই ছিল না, কিন্তু এখন শত্রুতার তালিকা অনেক লম্বা হয়েছে। তোকে মরতেই হবে, তুই বাঁচবি না শুয়োরের বাচ্চা। তাকবীরের কিছু বলার সুযোগই দিল না রিচার্ড। হঠাৎই গর্জে উঠল, যেন ক্রোধে পাগল হয়ে গেছে। ভাগ্যিস ওই মহিলাটা মারা গিয়েছে, না হলে এই পৃথিবীতে সবচেয়ে নৃশংস মৃত্যু তারই হতো। খোদার কসম, তার লাশের প্রতিটা টুকরো আমি নিজ হাতে পিস পিস করতাম, আর সেই টুকরোগুলো নিয়ে গিয়ে উৎসর্গ করতাম আমার বাবার কবরের পাশে। প্রতিশোধের শুদ্ধতম উপহার হতো ওটা। যেভাবে ফোন করেছিল ঠিক সেভাবেই কল কেটে দিল রিচার্ড। রাগ যেন শরীর থেকে ফনা তুলে উঠছে। কঠোর মুখভঙ্গি নিয়ে উঠে দাঁড়ালো। তারপর হনহনি হেঁটে গেল গাড়ির দিকে। একবারের জন্য কবরের দিকে ফিরে তাকালো না। সেই কবর যা তার অতীতের ছায়া হয়ে রয়ে গেল পেছনে। আলো ছায়া নামক পুরাতন অনাথ আশ্রমের সামনে দাঁড়িয়ে আছে এরিক এবং তার টিম। তাদের পরনে সোয়াট ইউনিফর্ম, চোখে কালো সানগ্লাস আর গাম্ভীর্যপূর্ণ এক অবয়ব। এরিক চোখ থেকে কালো চশমাটা সরিয়ে দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নিচ্ছে আশ্রমটিকে। যদিও এটি একটি পুরাতন 3 তলা বিশিষ্ট, বাড়িটি যেন এক অপরূপ সৌন্দর্যই ধারণ করে। সাদা রঙে আঁকা পুরনো রাজবাড়ির মতো দেখতে। সারা বাড়িতে একটি রহস্যময় পরিবেশ ছড়িয়ে রয়েছে। ছায়া ছিল তাকবীরের মায়ের নাম। ছোট থেকেই মা ছিল তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, যার ভালোবাসার বেড়ে উঠেছিল সে। মা ছাড়া পৃথিবী তাকবীরের কাছে শুনশান ছিল। যখন তাকবীর শুনেছিল যে তার একটি বোন হবে, তখন থেকে ভেবেছিল বোনের নাম রাখবে আলো, যাতে মায়ের নাম ছায়ার সাথে মিলিয়ে এক সুন্দর নাম তৈরি হয়। সেই প্রতিশ্রুতি পূর্ণ করতে তাকবীর এই অনাথ আশ্রমের নাম রেখেছিল আলো ছায়া, যেন তার মায়ের স্মৃতিতে আলো জ্বলে থাকে, আর সেই আলো আশ্রয় দেয় সকল নিরস্ত্র শিশুর জীবনকে। আসমান কান থেকে ফোন নামে দূর ব্যস্ত পায়ে আস্তে আস্তে পড়ল। এরিক গম্ভীর গলায় প্রশ্ন, কেন? আসমান ঠাসা গলায় উত্তর দিল। এরিকের চোয়াল শক্ত হয়ে গেল, চোখে গভীর চিন্তিত সুরে বলা, ভুল না হলে রেকেটিংটা এখান থেকেই হচ্ছে। সব কিছু আমাদের নিজ হাতে খুঁটিয়ে খাটিয়ে দেখা হয়েছে, শুধু আশ্রমটা বাদে। পাশ থেকে তাকওয়া যুক্তি দিল, ইয়েস স্যার, আপনি ঠিকই বলেছেন। সম্ভব নয় এটা 100% যে র্যাকেটটা এখানে থেকেই চলছে। গত 12টা বছর এই আশ্রম থেকে 400 বেশি
বাচ্চা মারা গেছে। কারণ হিসাবে বলা গেছে ছোটখাটো রোগ। এটা কি অসম্ভব নয়? আরও খুঁটিয়ে দেখা গেছে শহরে বিভিন্ন বস্তি রাস্তাঘাট থেকে যখন তখন বাচ্চা পাগল গায়েব হয়ে গেছে। আশপাশ সময়ের মধ্যে আশ্রমের বাচ্চাগুলো মারা যেত। আর সব থেকে দেখার বিষয় হলো এই সাধারণ একটা আশ্রমে এত বড় হাই সিকিউরিটি প্লাস এত গার্ড, তাও আবার বাইরের দেশ থেকে ভাড়া করে আনা গার্ড। তাকওয়ার কথা শেষ করে হাতে থাকা ল্যাপটপ এরিকের দিকে এগিয়ে দিল। সেখানে লাস্ট 10 বছরের মিসিং হওয়া সকল বাচ্চাদের ডিটেলস ছিল। এরিক রহস্যময় হাসি দিল, পরপর তাকওয়ার দিকে তাকিয়ে খুশ মেজাজে বলল, এই জন্যই তোমাকে আমি আইটেম বোম বলি তাকুয়া। রিয়েলি ইউ আর জিনিয়াস। হালকা হাসলো তাকওয়া। হঠাৎ এরিকের নজর গেল এক ছোট বাচ্চার দিকে। বাচ্চাটা সম্ভবত এই আশ্রমেরই, হয়তো বাইরে কোথাও গিয়েছিল। এরিকের মাথায় বুদ্ধি খেলে গেল। এরিক তাকালো ভিক্টরের দিকে, ঠোঁট বাঁকিয়ে হাসলো এবং ইশারা করলো। ভিক্টর মাথা নাড়িয়ে বাচ্চাটার কাছে চলে গেল। ভিক্টর বাচ্চাদের সাথে খুব ভালো মিশতে পারে, যেমন ভাবা তেমনই কাজ। ভিক্টর অল্প সময়ের মধ্যে বাচ্চাটার সাথে মিশেও গেল কৌশলে। বাচ্চাটার কাপড়ের সাথে ছোট্ট একটা খেলনা গাড়ি ঝুলিয়ে দিল। বাচ্চাটা কিছুই বুঝলো না। ভিক্টরের সাথে হেলে দুলে কথা বলে দৌড়ে ভেতরেই চলে গেল। ভিক্টরের কাজ শেষ করে এসে দাঁড়ালো এরিকের সামনে। 5 জন একসাথে এক দৃষ্টিতে তাকালো আশ্রমের দিকে। হঠাৎ করে অট্টহাসিতে মেতে উঠলো সকলে। এরিক হাসি থামিয়ে রহস্যময় ভঙ্গিমায় বলল, লেটস গো গাইস, আমাদের কাজ শেষ। এখন যা করার আমরা অফিসে বসেই করতে পারবো। এরিক একটু থেমে আবারও বলল, অফিসার প্রেম কোথায়? অরুণ বলল, উনি ইমার্জেন্সি কাজে কোথাও বেরিয়েছে। লারা বেবি প্লিজ কাম ব্যাক ইতালি। হ্যালো লারা, শুনতে পাচ্ছ? আমি জানি তুমি ইচ্ছে করে কথা বলছো না। স্পিক আপ মাই প্রিন্সেস। লারা আমার ধৈর্যের পরীক্ষা নেবে না। আমাকে বাধ্য করো না ড্রাগন গ্রুপের পতন ঘটানোর জন্য। লারা এবার ক্রোধে ফোনটা সামনে ঝিলে ছুঁড়ে ফেলে দিল। এলোমেলো চুলগুলো হাত দিয়ে টেনে আরো এলোমেলো করলো। তার পরনে এখনো সেই ব্রাইডাল গাউন যা 2 দিন আগে পরেছিল পার্টিতে। পরিবর্তন করেনি কিছুই। চোখে মুখে ধ্বংসস্তূপের মতো ক্লান্তি আর ভাঙনের ছাপ। সেই ঝলমলে পার্টি লারা যেন কোথায় হারিয়ে গেছে। 2 দিন ধরে ঘরবন্দি, না খাওয়া না নাওয়া, একরকম মৃত্যুর মতো নিস্তব্ধ। আজ অবশেষে রুম থেকে বেরিয়েছে লারা। তবু তার অবস্থা কিছুটা বদলায়নি। রাস্তার পাশে ছোট্ট একটা ঝিলের ধারে বসে আছে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দূরে। হঠাৎ কাঁধে শক্ত এক স্পর্শ। লারা বিদ্যুতের মতো কেঁপে উঠে চকিতে পেছনে ঘুরে তাকালো। লারা প্রেমের দিকে একবার তাকিয়ে দেখলো না, আবার শূন্য দৃষ্টিতে ঝিলের জলে চোখ রেখে বসে রইল। প্রেম একটু বিরক্ত হয়ে লারার পাশে গিয়ে বসলো। পায়ের জুতো খুলে দুপাশে সীমানা দিয়ে ছাড়িয়ে দিল, দুপা সামনে ছড়িয়ে দিল। গেলাম তো না হেরে গেছো? কোনো সাড়া দিল না লারা। নীরবতার দেয়াল যেন আরো মোটা হয়ে উঠলো। প্রেম আবার বলল, কিছু খাবে? এবার বাদ ভাঙলো। গভীর দম নেওয়ার পর ভাঙার স্বরে উঠে এলো কথাগুলো। অন্য মেয়েদের মতো হুড় হুড় করে কাঁদতে পারি না বলে কি আমার কষ্ট হয় না? এত অপমান, এত তাচ্ছিল্য, নোংরা কথা। ভালোবাসি বলেই তো মেনে নেই। কিন্তু প্রেম লম্বা দীর্ঘশ্বাস পেল, মাথা হালকা ঘুরিয়ে নিল আকাশের দিকে, তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর ধীরে ধীরে বলল, ভালোবাসলে কষ্ট পাওয়ার মতো সহ্য ক্ষমতা নেই, ভালোবাসতে হয়। লারা নাক টানতে টানতে বলে উঠল, ভালোবাসা এত কষ্ট কেন? প্রেম হালকা মুচকি হাসে, পকেট থেকে রুমাল বের করে লারার দিকে বাড়িয়ে দিল। হঠাৎ মাটির বুকেও প্রেম আছে, যদি জাগিয়ে তুলতে পারো। সেই প্রেম যেদিন তোমার কষ্ট বুঝবে, সেদিন থেকে শুরু হবে তোমার সুখের দিন। রাতেই লারা উৎসুক হয়ে প্রেমের দিকে ঘুরে তাকালো। সত্যি? প্রেম মাথা নাড়ালো উপর নিচ। লারা নিজের চোখের পানি মুছল, রুমালে নিয়ে শান্ত হলো। এই সময় প্রেম আকস্মিক ভাবে বলল, লারা বন্ধু হবে? ফ্রিউচি গম্ভীর গলায় বলল। ইউ নো আই লাভ হিম। প্রেম হিসি বলল, তাতে কি? তুমি না হয় তোমার ভালোবাসার পিছনে ছুটলে, আর আমি আমার ভালোবাসার। বন্ধুত্ব থাকুক আমাদের মাঝে। লারা চোখ ছোট ছোট করে তাকালো। আবার ফ্লার্ট করেছো? ভাবছি দক্ষিণ কোরিয়া চলে যাব, সেখানেই নিজেকে বন্দি করে ফেলব। কেন? বাংলাদেশের সত্যি কথার কোনো দাম নেই।
বলল প্রেম এক গম্ভীর দীর্ঘশ্বাসে ফেলে। লারা নাক কুচকে সরাসরি বলল। টপিকে আসি, এখানে কি করছেন? প্রেম নির্বিকার ভঙ্গিতে মিথ্যে বলল। প্রেম একটা কেসের জন্য এসেছিলাম। তো এখানে কেন? আসামির খোঁজে যান, আমার কাছে কি? হুট করে কথার মোড় ঘুরিয়ে পড়ল। আই লাভ লারা। থমকে গেল লারা, এক মুহূর্তে নীরব থেকে পরপর প্রেমের কানে চাটি বসিয়ে উঠে সামনে যেতে যেতে বলল। আই ডট ইউ। প্রেমও উঠে পড়ল, পকেটে থেকে ফোন বের করতে করতে বলল। ওয়েট 2 মিনিট। লারা দাঁড়িয়ে গেল, বিস্মিত স্বরে পেছন ফিরে বলল। কেন? 2 মিনিট লারা জান্স, এখনই রুম বুক করছে। শালা। প্রেম দাঁত কেলি হাসলো, পরপর বিটলাবি ভরে গাইতে শুরু করলো। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত। লারা বিরক্ত মুখে বলল। তোর সাথে গল্প না, তোকে নিয়ে সাইকোপ্যাথ জানরার উপন্যাস লিখবো আমি। এক মুহূর্ত থমকালো প্রেম, কিন্তু পরক্ষণে আবারও সেই হাস্যোজ্জ্বল রূপে ফিরে বলল। সেখানে যদি তুমি নায়িকা হও তবে আমি নির্দ্বিধা উপন্যাসের সবচেয়ে ঘৃণিত চরিত্র হতে রাজি। লারা আবারও হাঁটতে শুরু করলো, সামনে থেকে গলা উঁচিয়ে বলল। পাবলিকের টাকা এত সস্তা হয়নি যে তোকে কিনে পড়বে। আর লারা লস প্রজেক্টে হাত লাগায় না। তবে যে পথে পা বাড়াচ্ছ সেখানে তো হার ছাড়া জিত নেই। আবারও থমকে গেল লারা, মুহূর্তের জন্য নিস্তব্ধ। লারা পেছন ফিরে প্রেমের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই অসাবধানতা এক বয়স্ক মহিলার সাথে ধাক্কায় খেলো লারা। সরি বলার জন্য মুখ খুলতেই মহিলাটি ক্ষিপ্ত সাথে চেঁচিয়ে উঠল। এই স্যামডি দেখে চলতে পারিস না? দিন দুপুরের রাস্তায় নষ্টামি শুরু করে দিয়েছে। লারার চোয়াল শক্ত হয়ে গেল, সরি বলে ইচ্ছেটাই মূর্তি উবে গেল। মহিলার সামনে গিয়ে টান হয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল। এই মহিলা, ব্যবহার ভালো না হলে সম্মানের আশা করিস না একদমই। মহিলাটি আরো তেড়ে আসতে গেল লারার দিকে, কিন্তু তার আগেই প্রেম পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে এসে দুজনের মাঝে দাঁড়ালো। লারার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। উফ লারা জান্স কুল। অতঃপর মহিলার দিকে ঘুরে প্রফেশনালি ভঙ্গিতে বলল। একজন মেয়েকে হেনস্থা করার জন্য কত ধারা এবং কততম অপরাধের শাস্তি হতে পারে তা জানেন? মহিলা শুকনো ঠোক গিল, তবুও ঝাঁস ধরে পড়ল। আপনি কে? প্রেম জ্যাকেটের ভেতর থেকে আইডি কার্ড বের করে দেখিয়ে বলল। হিয়ার ইজ মাই আইডি কার্ড। মহিলাটার মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর কোনো কথা না বলে চুপচাপ স্থান ত্যাগ করলো। লারা ঠোঁট কামড়ে বাঁকা হাসলো। প্রেমও হাসি ধরে রেখেই আবারও লারার দিকে ফিরে তাকালো। হঠাৎ লারার নজরে পড়লো প্রেমের হাসি। এই অফিসার, হাসি দে তো আবার। প্রেম জিভ কেটে দুপাশে মাথা নাড়িয়ে পড়ল। এসব কি ধরনের বিহেভিয়ার জান্স? তুমি করে বলো, শুধু হাসি কেন? তুমি বললে আমি আমার মেইন পয়েন্টও কেটে দিয়ে দেবো তোমায়। লারা চোখ ঘুরিয়ে পড়ল। চুপ, যা বলছি তা কর। বাচ্চা বাচ্চা ভঙ্গিতে প্রেম হাসতে শুরু করলো। ওয়াহ ডিম্পল। প্রেম গর্বের সহিত ঠোঁট উঁচিয়ে পড়ল। লারা নাক ছিটকে পড়ল। একদম সেটা ভাঙা। এই বলে হনহনিয়ে সামনে এগিয়ে যেতে থাকলো লারা। প্রেম পেছনে দাঁড়িয়ে থেকে মাথা চুলকাতে লাগলো। প্রেম এবার পিছু নিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। লারা খানিকটা অবাক হলেও পেছন ফিরে দেখলো না, হেলে দুলে সামনে এগিয়ে যেতে থাকলো। হঠাৎই তার সামনে প্রচন্ড জোরে একটা বাইক এসে থামলো। লারা সামান্য চমকে উঠলেও মুখে ভয় প্রকাশ পেল না। প্রেম হেলমেটের গ্লাস তুলে আরেকটি হেলমেট লারার দিকে এগিয়ে দিল। লারা ফ্রু কুচকাল। প্রেম ইশারায় তাকে বাইকে উঠতে বলল, তবে লারা উঠল না, উল্টো ঘাড় বাঁকিয়ে প্রেমকে নামার ইঙ্গিত করলো। প্রেম অবাক হয়ে ঠোঁট কামড়ে হেসে বাইক থেকে নেমে পড়লো। লারা একটানে নিজের গাউনের নিচের অংশ ছিঁড়ে ফেললো, তারপর মাথায় হেলমেট চাপে চট করে গিয়ে বসলো বাইকের সিটে। প্রেম একটু হতবাক, তবে চুপচাপ পেছনে গিয়ে বসতে বাইক হাওয়ার ঝাপসা তুলে ছুটে চলল। প্রেম লারার রাইডিং স্কিল দেখে হতভম্ব হয়ে গেল, কিন্তু পর মুহূর্তে ঠোঁটে হাসি ফুটে উঠলো, গলা ছেড়ে গান ধরল। দরিদ্রী তখন আধারে চাদর সম্পূর্ণভাবে টেনে দেওয়া হয়েছে, চারিদিকে শুনশান নীরবতা। আজিমপুরের পুরনো কবরস্থানের সামনে দাঁড়িয়ে স্থির হয়ে আছে তাকবীর। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে গভীর শ্বাস ফেলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলো। অতঃপর বুকের উপর একবার ফু দিয়ে ব্যস্ত পায়ে কবরস্থানের ভেতরে প্রবেশ করলো। গিয়ে থামলো দুটি আড়াআড়ি কবরে, একটি বড় আর একটি ছোট্ট।
চোখ মেলে তাকালো তাকবীর, কিন্তু মুখে কোনো শব্দ নেই। পেছনে ছায়ার মতো নীরবে দাঁড়িয়ে আছে রেয়ান। নিজেকে আজ শক্ত ধাঁচে বেঁধে রাখবে বলেও পারল না তাকবীর। শরীর ছেড়ে দিল কবরের উপর। এক মুহূর্তের জন্য পুরো দেহ মাটির মধ্যে গাঁথা হয়ে গেল। বড় কবরটিকে জড়িয়ে ধরল। স্বর নেমে গেল একদম খাদে। কণ্ঠ বুঝে এলো কান্নায় ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজে ডাকলো। মামনি। ওপাশ থেকে কোনো জবাব আসে না। তাকবীর আবারও নিস্তেজ স্বরে ডাকলো, ও মামনি, কথা বলো না, তোমার বিয়ের ভালো নেই। নৈশব্দ কাটছে মুহূর্তের পর মুহূর্ত। তাকবীরের বাচ্চাদের মতো অনবরত ডাকতেই থাকে, ও মামনি, মামনি গো। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো শুকনো ঝুরঝুরে মাটিতে। তাকবীর হঠাৎ থেমে বলতে থাকলো, কান্নার শব্দ। যদি নারীর টানে আমাকে বেঁধে রাখতে না পারো, যদি নারীর টানে আমাকে বেঁধে রাখতে না পারো, তবে কেন জন্ম দিয়েছিলে? কেন এই স্বার্থপর পৃথিবীতে ফেলে শান্তিতে ঘুমে আছে তুমি? আমার বোনের মতো আমার জীবনটাও কেন সঙ্গে করে নিয়ে গেলে? জানো মামনি, এই দুনিয়ার নিষ্ঠুরতা আমাকে ধ্বংস করে ফেলেছে, আমাকে শেষ করে দিচ্ছে। আমি তেমনটা চাইনি। এই দুনিয়ার নিষ্ঠুরতা আমাকে এমন বানিয়ে দিয়েছে, এখন দুনিয়ার এই নিকৃষ্টতায় আমাকে শেষ করে ফেলবে। আমি আর কটা দিনই বাঁচতে চাই মামনি, আমাকে তোমরা এত তাড়াতাড়ি তোমাদের কাছে টেনে নিও না। কান্নার শব্দ বেজে উঠতে থাকলো তাকবীরের গলায়। নীরব রেয়ানের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। সমুদ্রের নীরব বহমানতা থেকে কোনো এক দুঃখিনী ঢেউ তাকেও ছেড়ে গিয়েছে। তাকবীর নিজের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলল। অসহায় গলায় কাঁপতে কাঁপতে আওড়াতে থাকলো, মামনি গো, মেয়েটা বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে। আমি বাঁচবো না মামনি, প্লিজ আমাকে এত তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে যেও না। ওকে আমি চাই। আমি আমার এলোকেশিকে অনেক ভালোবাসি মামনি, ঠিক তোমাদের মতো। এই দুনিয়ার সবকিছুই যদি মিথ্যে হয়ে যায়, তবে তাকবীরের ভালোবাসা মিথ্যে হবে না মামনি। কেন কেউ আমাকে ভালোবাসে না? আচমকা তাকবীরের মুখে উঠে এলো অশ্রু প্লাবিত এক স্বীকারোক্তি। ভাগ্য আমার বেলায় কেন এত নিষ্ঠুর? তাকবীর হঠাৎ উঠে বসলো। চোখে এক অজানা গ্লানি আর অভিমান, দুটো কবরের দিকে তাকে হতাশায় ভরা গলায় বলতে থাকলো, তোমরা আমার সাথে খেলা করছো, তাই না? মা মেয়ে ইচ্ছা করে এমন করছো। যত কিছুই করো না কেন, এত তাড়াতাড়ি আমি আমার এলোকেশিকে ফিরে যাচ্ছি না। আমি ওর দায়িত্ব নিয়েছি সারা জীবনের জন্য। থামলো। এবার কোনো অদৃশ্য শক্তি তাকবীরের মধ্যে চিৎকার জাগিয়ে দিল। মুহূর্তে গলা ছেড়ে চিৎকার করে বলল, আমাকে তোমাদের কাছে টেনে নিও না মামনি। আমি ওকে ভালো রাখতে চাই, ওর ভালোবাসা পেতে চাই। ওর চোখে যে নিজের ধ্বংস দেখেছি, আমাকে বাঁচতে দাও তোমরা। এবার অবুঝ তাকবীর তার অভিমানী অভিযোগগুলো জানতে থাকলো। জানো মামনি, ওর চোখে না কখনো আমার জন্য কোনো টান দেখিনি, তবু আমার ওকেই ভালো লাগে। মনটা শুধু পাগলের মতো দাঁড়িয়ে যায়। তাকবীর এবার উঠে গিয়ে বসলো ছোট কবরটার পাশে। আলতো হাতে মাটি ছুঁয়ে দিয়ে চোখের কোণে থেকে ঝরঝর করে জল ফেলে মুচকি এসে বলল, জীবনটা তেমন না হলে পারতো বোন। ভাইয়ের প্রতি কি এতই রাখছিল যে একবার দেখা করে গেলি না? তুই তো আমাকে ছেড়ে চলে গেছিস সেই কবে, কিন্তু তুই না থেকেও ভাইয়ের কাছে আছিস অবিরাম। একটু থেমে গিয়ে এক গভীর শ্বাস নিয়ে আবার বলল, জানিস বোন, তোর জন্য না পরের মতো একটা ভাবে খুঁজে বের করেছে, একদম তুলোর মতো নরম। আমার ধরতেও ভয় হয় যদি কোথাও লেগে যায়। রেয়ান পেছন থেকে নিচু গলায় বলল, বস এবার চলুন। রেয়ান কথা শোনার মাত্র তাকবীর তড়িঘড়ি করে উঠে আবারও মায়ের কবরের উপর হয়ে পড়লো শুকনো মাটিতে। মুখ গুজে এক নিঃশ্বাসে বলে আওড়াতে থাকলো, তুমি চলে যাও রেয়ান, আজকে আমি আর আমার এলাকায় একসাথে মামুনের সাথে ঘুমাবো। বোন আজ তুই হিংসা করিস না কেমন? হঠাৎ তাকবীরের চোখের সামনে ভেসে উঠল এলিজাবেথের হাসি মাখা মুখ। মিষ্টি হেসে তার দিকে তাকিয়ে আছে। তাকবীরও হাসলো, হাত রাখলো এলিজাবেথের মাথায়, তবে হাতটা গিয়ে পড়লো মাটিতে। তাকবীর নিঃশব্দে বলে উঠল, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে ভেতরে পড়ে। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়ায় ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে তো মুখে নাই। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো, তবে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি।
কারণ তার সাথে এখন তার মা আর তার প্রিয়র থেকেও প্রিয় এলোকেশি আছে। তার আর কিছুই চাওয়ার নেই। তাকবীর স্মৃত যৌফুনিয়ে আক্রান্ত, যার ফলে তার মাঝে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নানান ধরনের ভ্রম এবং চিন্তার অস্বাভাবিক প্রবণতা দেখা যায়। অডিও ও ভিজুয়াল হ্যালুসিনেশন তাকবীর মাঝে মধ্যেই এমন কল্পনা সৃষ্টি করে যেখানে সে নিজেকে সুখী আর নিরাপদ মনে করে। ডিপ্রেশনের গভীর কষ্ট ওকে আরো একাকী করে তোলে এবং এভাবেই সে তার কল্পনায় আশ্রয় খুঁজে পায়। রেয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেলে চলে গেল। তার আচরণ থেকে স্পষ্ট ছিল যে সে এসবের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। রেয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেলে চলে গেল। তার আচরণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে এসবে অভ্যস্ত হয়ে গেছে। রেয়ান জানে তাকবীরের ভেতর লুকানো এই মানসিক যন্ত্রণা অনেক আগেই তাকে বিপথে নিয়ে যায়, তবে সে কিছুই বলার বা করার সাহস পায় না। এমন এক দুর্দশার মাঝে তাকবীরের কল্পনা তার একমাত্র আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়, যেখানে সে অন্তত কিছুদিনের জন্য শান্তি পায়। বাঁকানো কালো বেড়ার ঘোড়া টোপে দাঁড়িয়ে আছে প্রাচীন সেই ফার্ম হাউসটা, যেন সময়ের গহ্বর হারিয়ে যাওয়া কোনো নিঃসঙ্গ স্বপ্ন। চারিপাশে শুধু অগণিত সবুজের সমারোহ, বুনো লতা পাতা আর গহীন গাছগাছালির জঙ্গল। বান্দরবানে গভীর অরণ্যে জেগে থাকা এই বাড়িটির এখন মানব শূন্য। একসময় কোলাহল এখন নিস্তব্ধতায় মিশে গেছে। চিচি পোকার আর বাতাসের মৃদু শব্দ ছাড়া আর কোনো প্রাণীর সাড়া নেই। ফার্ম হাউসটি সম্পূর্ণ সবুজে মোড়া শান্তিপূর্ণ এক আঙিনা। ছোট পাথরের পথ, দুপাশে সাজানো বাহারি রঙের ফুলের টবগুলোতে জীবনের ছোঁয়া এনে দিয়েছে। কাঠের বেঞ্চ আর আরামদায়ক বসার জায়গাগুলো যেন গল্প বলার জন্য অপেক্ষায়। বাতাসে ফুলের মিষ্টি ঘ্রাণ আর পাখিদের কুজন এই নিভৃত আঙিনাকে প্রকৃতির এক শান্ত আশ্রয় বানিয়ে রেখেছে। ঘন অরণ্যের মাঝখানে হারিয়ে থাকা সেই ফার্ম হাউস বহু বছর পুরাতন। হাতে গোনা কয়েকজনই বা জানে এই অস্তিত্বের কথা, আর জানবেই বা কিভাবে। গভীর নিষিদ্ধ জঙ্গলের গহীনে গুপ্তভাবে তৈরি হয়েছিল এটি। বাতাসে ভেসে আসা প্রাচীন গল্প বলে আদি যুগে ডাকাতদের আস্তানায় ছিল এই বাড়িটি। তবে যখন স্থানীয়রা এর খোঁজ পায়, এক অন্ধকার রাতেই আগুন জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে দেয় সে সকল ডাকাতকে। এরপর থেকেই শুরু হয় কথিত ভৌতিক ঘটনাগুলো। অশরীর আতঙ্কে গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে সত্যিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ভূতের গল্প ছিল এক জাল কাহিনী। একদল ক্ষমতাবান বিত্তশালীর ছলচাতুরি, তারা পরিকল্পিতভাবে এলাকা খালি করিয়ে নিজেদের স্বার্থে জঙ্গল দখল করে নেয়। পরিত্যক্ত ডাকাতদের আস্তানাকে তারা নতুন করে সাজিয়ে গড়ে তোলে একটি সিক্রেট ফার্ম হাউস। এখন এই ফার্ম হাউসটি আরেক অন্ধকার ইতিহাসের অংশ। বড় মাফিয়া কিংবা আন্তর্জাতিক অপরাধীদের কুকর্মের স্বর্গ হয়ে উঠেছে এইটি। গভীর জঙ্গলের আড়ালে প্রতি বছরই ঘটেছে এমন সব নির্মম কাজ যার হদিস বাইরের পৃথিবী কখনোই জানতে পারে না। নিস্তব্ধ সবুজের আড়ালে লুকিয়ে থাকা এই ফার্ম হাউস এখন পাপার প্রহেলিকার এক ভয়ঙ্কর প্রতীক। বহু বছর পর সেই ভয়ঙ্কর ফার্ম হাউসে অদ্ভুত কিছু পরিবর্তনের ছোঁয়া লাগে। কাঠের কালো বেড়ার ভেতরে বিস্তৃত খোলা জায়গায় এবার দেখা যায় সবুজের ঘাসের ওপর দাঁড়িয়ে থাকা একটি ঘোড়া নিপুণভাবে ঘাস খাচ্ছে। এখানে এতকাল প্রাণীর কোনো সাড়া পাওয়া না গেলেও মানুষরূপী অনেক প্রাণী যাতায়াত দেখা গিয়েছে। আর অবাক করা বিষয় হলো বেড়ার ধারে সারি সারি বেঁধে ফুটে থাকা রঙিন ফুলের গাছ, সতেজ পাতা আর কোমল পাপড়িতে ছড়িয়ে আছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো সম্প্রতি লাগানো হয়েছে, কিন্তু কার জন্য? অরণ্যের গভীরে সেই নিষিদ্ধ জমিতে কি এখন আবার নতুন কোনো গল্প শুরু হতে চলেছে, নাকি এই সাজসজ্জা আরও কোনো অজানা রহস্যের ইঙ্গিত? ঘন জঙ্গলে ফাঁক গলে ধোয়ার মতন ছুটে এসে থামলো তাকবীরের GTR 35 সেই অভিশপ্ত ফার্ম হাউসের সামনে। এলিজাবেথ বাইরে রাখা এখন জীবনের সঙ্গে জুয়া খেলার মতন। তাই এলিজাবেথের নিরাপত্তার জন্য এই ফার্ম হাউস 1 মাসের জন্য মোটা অঙ্কের বিনিময়ে ভাড়া নিতে বাধ্য হয়েছে তাকবীর। এর ভিতরেই পাসপোর্ট প্রস্তুত হলে এলিজাবেথকে রাশিয়া পাঠিয়ে দিবে, এটাই আপাতত পরিকল্পনা। তাকবীর গাড়ি থেকে নামতেই এক বয়স্ক লোক দৌড়ে এলো
এই লোকটি এখানকার কেয়ারটেকার। এলিজাবেথের দেখভাল করার দায়িত্ব ওর উপরই ধার্য করা হয়েছে। তাকবীর তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নিল চারপাশে, তবে যা দেখলো তাতে একটা বিস্মিতি হলো। তাকবীর আরো আগে থেকে এলিজাবেথের নিরাপত্তার ব্যাপারে সংকীর্ণ ছিল, তাই অনেক আগে এই জায়গার সন্ধান নেয় এবং কিছুদিন আগে এসে একবার দেখেও গিয়েছে। আগে জায়গাটা ছিল শূন্য, পরিত্যক্ত, এক ঘন কালো রহস্যের মতো, কিন্তু এখন রঙিন ফুলের সারি সারি গাছের সাজানো পরিবেশ। তাকবীর খানে বিস্মিত হলেও সে ভাবনা মাথা ঘামালো না। তার মনে এখন শুধু একটাই চিন্তা ব্যস্ত, এলিজাবেথকে নিরাপদ রাখা আর দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। রেয়ানা তাকবীর ধীরে ধীরে হুইল চেয়ারে থাকা এলিজাবেথকে গাড়ি থেকে নামালো। শরীরে বিভিন্ন জায়গায় মোটা ব্যান্ডেজে মোড়া এলিজাবেথের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। উজ্জ্বল মুখটি এখন ফ্যাকাশে। সেদিন গাছের ডাল ভেঙে পড়ায় গুরুতর আঘাত পেয়েছে তার পা। ডাক্তারের নির্দেশ অনুযায়ী কয়েকদিন তাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। তবে সৃষ্টিকর্তার কৃপায় এত বড় অ্যাক্সিডেন্টও এলিজাবেথের বড় কোনো ক্ষতি হয়নি। আঘাত গুরুতর হলেও দ্রুত সেরে উঠবে বলে আশা করা যাচ্ছে। এলিজাবেথ চারপাশে কৌতূহলী চোখে তাকাচ্ছে। গভীর জঙ্গলের মাঝে এই অচেনা রহস্যময় জায়গা ওকে মুগ্ধ আর বিভ্রান্ত দুটোই করছে। তাকবীর পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে এক ধরনের দৃঢ় সংকল্প। ভেতর ভেতর সে এলোমেলো হলেও কিছুই করার নেই। এই মুহূর্তে সময় এবং পরিস্থিতি দুটোই তার বিরুদ্ধে। এলোকেশু পাখি, কিছুদিন কষ্ট করে এখানে মানিয়ে নাও প্লিজ। খুব শীঘ্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব। এলিজাবেথ ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, আমি এই জঙ্গলের মাঝে কিভাবে থাকবো ভালো মানুষ? খুব ভয় করছে আমার। ভয় পাওয়ার কিছু নেই, এটা মাত্র কয়েকদিনের ব্যাপার। দেখো ওখানে রামুদা আছেন, উনি তোমার দেখাশোনা করবেন। পাশে দাঁড়ানো বয়স্ক লোকটার দিকে ইশারা করলো তাকবীর। এলিজাবেথ তাকাতেই লোকটা হেসে উঠল। এলিজাবেথের চোখে ভয় আরো বাড়ল। কিন্তু ওরা যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে? আমার কিচ্ছু হবে না, আমার এখনো অনেক কাজ বাকি আছে, তুমি ভয় পেও না। এলিজাবেথের কণ্ঠ কাঁপলো। তাকবীর, আপনি আমার জন্য এত কিছু করছেন, যদি আমার জন্য আপনার কোনো বিপদ হয় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। ওরা কারা ভালো মানুষ? কেন বারবার আমাকে মারতে চাইছে? কি কথা? হাঁটু মুড়ে এলিজাবেথের সামনে বসলো। এক ওরা যেই হোক তোমাকে আর কেউ ছুতে পারবে না। মুহূর্ত থেমে বলল, একটা কথা দিবে এলোকেশু? কি কথা? যাই হোক আমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না, সবসময় এইভাবেই বিশ্বাস করবে। এলিজাবেথের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। আপনি বিশ্বাসের যে জায়গায় আছেন সেখানে অবিশ্বাসের কোনো স্থান নেই। ওকে বেস্ট, আমি চাইলেই বারবার এখানে আসতে পারবো না। ওরা আমাকে সবসময় ফলো করবে, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে কল করবে আমাকে, ওকে? আর এখানে তুমি পুরোপুরি সুরক্ষিত। এলিজাবেথ মাথা নাড়লো, জড়তা মেশানো গলায় বলল, আমার ফোনটা? তাকবীর হেসে বলল, তোমার কি সত্যি ফোনটাই লাগবে? নতুন একটা পাঠিয়ে দিই, আসলে এটা অনেক জায়গায় ফেটে গিয়েছে। নতুন ফোন লাগবে না, এটাতেই হবে। এলিজাবেথ মৃদু স্বরে বলল। তাকবীর সাবলীল ভাবে পাঞ্জাবির পকেট থেকে ভাঙা ফোনটাই বের করে এলিজাবেথের হাতে দিল। এলিজাবেথ নীরবে ফোনটা নিয়ে নিল হাতে। তাকবীরের চোখে প্রতিজ্ঞার দীপ্তি ফুটে উঠল। আশ্বস্ত গলায় বলল, ভয় পেও না এলোকেশু, খুব শীঘ্রই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এলিজাবেথের ভেতরে ভয়ে থাকলো। তাকবীরের সামনে শক্ত থাকার চেষ্টা করলো। এক চিলতে হাসি দিয়ে মাথা নাড়ালো। তাকবীরের ইশারায় রামুদা এলিজাবেথের হুইল চেয়ারে হাত ধরে ওকে ভেতরে নিয়ে যেতে লাগলো। এলিজাবেথ ঘাড় ঘুরিয়ে তাকালো। তাকবীরের হালকা মাথা নাড়িয়ে হাসলো, অথচ ভেতরে ভেতরে তাকবীর নিজেও ভঙ্গুর। এলিজাবেথকে ভেতরে নিয়ে যেতে রেয়ার পাশে এসে দাঁড়ালো। আপনি তো সবসময় ম্যামের ভালোবাসা চাইতেন, এখন নিজেই দূরে সরিয়ে দিচ্ছেন। এভাবে সময়গুলো আরো হাতছাড়া হচ্ছে না? তাকবীর শূন্য জায়গাটি দৃষ্টি স্থির রেখে বলল, যোগাযোগের অভাবে ভালোবাসা হারায় না, বরং তো দূরত্বের দহনে পড়ে আরো কারো হয়ে ওঠে। কয়েক মুহূর্ত চুপ থেকে হঠাৎই চোখে আগুনের ঝলক দেখা গেল। চাপা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, কোম্পানির লোকেরা এখন আমার দুর্বলতা জেনে গেছে, এই মুহূর্তেও আমার কাছে সেফ না, তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমায়। সবগুলো রক্ত দিয়ে আমি গোসল করব। রিয়ান এবার বলল, একটা কথা বলি বস, হুম, আপনি তো সত্যিকারের অর্থে ম্যামের বিশ্বাসের যোগ্য না। তেতো হলো এটাই বাস্তবতা। তাই হয়তো সৃষ্টিকর্তা ম্যামের মনে আপনার জন্য ভালোবাসা ফুল ফুটায়নি, কারণ তিনি জানে এই শেষ পরিণতি কি হতে পারে। হঠাৎই তাকবীরের চোখের আগুন মুহূর্তেই বর্ষণে নেমে এলো। খাদযুক্ত কঞ্চে বলা,
সেই জন্যই তাতে বড় সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দেখো, আমি সবকিছু ছেড়ে দিলেও সবকিছু আমাকে ছাড়ছে না রেয়ান। রিয়ান নিচের স্বরে বলল। পাপ যখন বেশি হয়ে যায় তখন আমরা পাপকে ছাড়তে চাইলেও পাপ আমাদেরকে ছাড়তে চায় না। যেমন আমাকেই দেখুন না, এতটাই পাপী হয়ে গেছি যে নিজের ভাইকে মারতে একবারও হাত কাঁপেনি। টাকার লোভে আজ আমি অন্ধ। তাকবীর হেসে বলল। তুমি আর আমি একই মাটির তৈরি, তবে জানো আমাদের মধ্যে পার্থক্য কি? রিয়ান ফিকুসকে তাকাতে তাকবীর বলল। তুমি টাকার পাগল আর আমি ভালোবাসার কাঙাল। অতঃপর তাকবীর গভীর দৃষ্টিতে রিয়ানের দিকে তাকিয়ে বলল। প্রেমে পড়ার পর বুঝলাম আমি আসলে কতটা বেহায়া। রিয়ান নীরবে সম্মতি জানালো। হঠাৎ তাকবীর তড়িঘড়ি করে গাড়িতে উঠতে উঠতে বলল। জলদি চলো, আমার গোসলের সময় হয়ে গেছে। ঘন অরণ্যের অন্তহীন সবুজ ভেদ করে দূর আকাশ ছুঁই ছুঁই এক নিঃসঙ্গ চাওয়ার শীর্ষে দাঁড়িয়ে 3 দৈত্যকায় পুরুষ, পাহাড়ের মতো অবিচল তারা। নিচে তাকবীরের গাড়ি ফার্ম হাউস পেরিয়ে মিলিয়ে যেতে নীল চোখ থেকে দূরবীক্ষণ নামিয়ে নিল মাঝখানে দাঁড়ানো বলিষ্ঠ এক কায়া, দুই পাশে তার 2 সুরক্ষাকর্মী। রিচার্ডের সোচারো দৃষ্টি প্রথমবারের মতো ভাঙলো, ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। ইউ আর ফাকিং ওয়েলকাম রেড, নো ওয়ান ইজ এনাফ ফর ইউ অ্যাকসেপ্ট মি নাও, ইউ আর কন্ট্রোলড বাই মি প্যারাসাইট মাই ফাকিং ডার্ক রেড। সেই চিরচেনা ভারী কি স্বরে শব্দগুলো উচ্চারণ করে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল রিচার্ড। পেছন পেছন নেমে এলো তার অবিচল রক্ষক বচ ন্যাসো ও লুকাস। তাকবীর যদিও স্থলের নির্ভীক শিকারী, তবে রিচার্ড গভীর জলের নিস্তব্ধ হন্তারক। তাকবীর যতই সাবধান হোক না কেন, তার প্রতিটি পদক্ষেপ রিচার্ডের আগে থেকেই জানা হয়ে যায়। বরাবরের মতো এবারও তাকবীরের আগেই ফার্ম হাউসটি বুক করে রেখেছিল রিচার্ড। এলিজাবেথের আগমন জানান দিতে চারিপাশে ফুলের গাছে ভরিয়ে তুলেছিল রিচার্ড। দূরে থাকতে চেয়েও তাকবীরের পা আবারও পড়ল রিচার্ডের চালে। হ্যাঁ, এইটাই তো রিচার্ড কায়নাত, দ্য ক্রাইম লর্ড অ্যান্ড গ্যাংস্টার বস হিসেবে শিকারী সে। বরাবরের মতোই ন্যাসো গিয়ে বসলো ড্রাইভিং সিটে, লুকাস পাশে, রিচার্ড পেছনে প্যাসেঞ্জার সিটে বসে। ইতিমধ্যে ফার্ম হাউসের সব খবরাখবর নিয়ে ফেলেছে সে। ন্যাসো ড্রাইভ করতে করতে ফ্রন্ট মিররের দিয়ে কিছুক্ষণ রিচার্ডের দিকে চেয়ে এলো। কিছু বলতে চাইবে, তবে দ্বিধা কাটছে না। ওয়ান্না সে সামথিং? রিচার্ডের গম্ভীর স্বরে ভরকে গেল ন্যাসো, অথচ রিচার্ডের দৃষ্টি তখনও ল্যাপটপে নিবদ্ধ। ন্যাসো আর পিছপা হলো না, সরাসরি বলে উঠল। বলছিলাম ম্যাম, এই ভয়ঙ্কর জঙ্গলে একা থাকবে কিভাবে? সবেমাত্র একটা ট্রমা থেকে বের হলো, একা থাকলে তো আরো ভেঙে পড়বে। রিচার্ডের ভাবলেশীন জবাব। ভেঙে পড়ার কিছু নেই, প্রত্যেকের একা বাঁচতে শেখা উচিত, তাহলে কোনো গাঙের পোলারও ভাঙার ক্ষমতা থাকবে না। পাশ থেকে লুকাস, এটা কি আদৌ সম্ভব? বলল। রিচার্ডের ঠান্ডা কণ্ঠে কাট কাট উত্তর এলো। কেন না? আমার জীবনের 14টা বছর আমি একা কাটিয়েছি বদ্ধ ঘরে, হিংস্র জন্তু আর অস্ত্রের মাঝে। বালিশের জায়গায় মাথার নিচে ছিল বন্য প্রাণীদের মৃতলাশ, আর প্রতিটি নিঃশ্বাসে শ্বাসরোধ করা মৃত্যুর গন্ধ। রক্তের গন্ধে মেতে উঠতে উঠতে এখন আর আমার নাকে কোনো মিষ্টি সুবাস পৌঁছায় না। ঈদের তাড়নায় কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেয়েছি, জানতাম যে কোনো মুহূর্তে আমার শরীরের উপর ছড়ানো হতে পারে সেই রক্তের ধারা। আমিও তো সেই রক্ত মাংসের মানুষ ছিলাম, যার দয়া বা সহানুভূতির কোনো প্রয়োজন ছিল না। স্তব্ধ হয়ে গেল লুকাস ও ন্যাসো। কিছু মুহূর্ত ধরে গাড়ির ভেতরে পিনপত নীরবতায় বজায় রইল। অবশেষে লুকাস হালকা গলায় প্রশ্ন করল, বস, এতটাই ভয়ঙ্কর ছিল আপনার অতীত? রিচার্ডের অভিব্যক্তি কোনো পরিবর্তন এলো না, একদম পাহাড়ের মতন নিস্তব্ধ ঠান্ডা কণ্ঠে বলা। এটাই ছিল আমার জীবনের বাস্তবতা। ন্যাসো আর লুকাসের কাছে রিচার্ডের অতীত ছিল এক গোলক ধাঁধা, এক রহস্যময় অতীত, যা জানার খুব কৌতূহল ছিল তাদের। তবে আজ আর সাহস হয়নি সেই ভয়ানক অতীতের খোঁজ দিতে। ন্যাসো নিচু গলায় বলল, বস, আপনি কাঁদেননি কখনো? রিচার্ডের মুখে কোনো চিত্তবেদনা বা অনুভূতির চিহ্ন নেই, শুধু শান্ত কণ্ঠে বলল, না, আমি কাঁদিনি, আর কাঁদবো না কখনো, কারণ কাঁদলে আমার ভিতরের এই যন্ত্রণাগুলো বেরিয়ে আসবে। এগুলোর খুব প্রয়োজন। এই যন্ত্রণাগুলো আমার ভিতর ছিঁড়ে ছিঁড়ে
আমাকে নরখাদকে পরিণত করছে। সৃষ্টিকর্তার প্রতি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অনেক আছে, বললে শেষ করা যাবে না। আমরা তার গোলাম, আর গোলামদের নাফরমানি প্রতি পদে পদে। তাই আমি মুখ খুলতে চাই না। যদি মুখ থেকে অরচিত কিছু বেরিয়ে যায়, শুধু এইটুকু বলতে পারি, হয়তো আমার জীবনটার 4-5টা জীবনের মতো স্বাভাবিক হতে পারত। রিচার্ডের আজ এক ভিন্ন রূপে প্রকাশিত হলেও এই প্রথমবার নিজের সম্পর্কে বলতে শুরু করেছে। আগুনের মতো কথা বর্জন ঘটালো সমস্ত অভ্যন্তরীণ যন্ত্রণা। চোখে জ্বলছে এক অদম্য ক্রোধের অগ্নি। হাতে ল্যাপটপটা শক্ত করে চেপে ধরে কঠিন গলায় বলতে থাকলো, আমি অন্ধঘরের বদ্ধ দুয়ার পড়তে পড়তে সব কিছু ছাই হয়ে গিয়েছে আমার ভিতর। আমার স্পর্শে যে আসবে সে ভস্ম হয়ে যাবে, আর কিছুই থাকবে না। 8 বছর সুখী ছিলাম, তারপর 23 বছর ধরে আমি হাসি না। আমার বক্ষে এক একটা ক্ষত ছাড়া কোনো প্রাপ্তি নেই। আমি শুধু এক নীরব চিৎকার, যা কেউ শোনে না। রিচার্ডের কথা লুকাস আর ন্যাসোর অভ্যন্তর ভিজে গেল। তাদের নীরবতায় হতচেতন হয়ে ফিরে তাকালো রিচার্ড। যখনই বুঝতে পারলো তার কঠিন অবয়বে কিছুটা বিধ্বস্ততার ছাপ ফুটে উঠেছে, তখনই দ্রুত কথা সুরে পাল্টে ফেল সে। সম্পূর্ণ জঙ্গল ঘেরাও করে ফেলা হোক, আমার অনুমতি ছাড়া যেন একটা পিঁপড়াও ঢুকতে না পারে। প্রতিটা কোণে কোণে আমি গার্ড চাই, তবে তাদের দৃষ্টি যেন এই বাড়ির ওপর না আসে। কেটে ভাসিয়ে দিব সবগুলোকে যদি আসে। রিচার্ডের মুখে করা নির্দেশ, তার চোখে দৃষ্টির আগুন চিরকালীন নিঃশ্বাসকের মতন। সামনে দুজনের গরম নিঃশ্বাস পড়ল। একটা মানুষ কতটা কঠোর আর রহস্যময় হলে মুহূর্তে নিজের রূপ পাল্টে ফেলতে পারে। রিচার্ড যেন তাদের কাছে এক শীতল আগুন, যার ভেতর অদৃশ্য ঝড় বয়ে যায়। এলিজাবেথ ম্যাম আজ থেকে এখানে একা থাকবে। এখন কি আপনার জন্য ছোটখাটো একটা কুঁড়ে ঘর বানিয়ে দিব নাকি জঙ্গলে? রিচার্ডের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হিংস্রতার সাথে ঝাঁপিয়ে পড়ল লুকাসের উপর। তুমি এইমাত্র কি বললে? সাহস তো কম না তোমার? ভরকে গেল লুকাস। ন্যাসো হতপপ। লুকাস আমতা আমতা করে বলল, আপনি তো বললেন ম্যাম বলতে। রিচার্ড গর্জে উঠল আবারও। ম্যামের আগে কি বলেছিস? লুকাস শুষ্ক গলায় বলল, এলিজাবেথ ম্যাম। হিউ বাস্টার্ড, এলিজাবেথ কি তোর শালার বউ নাকি? আজ থেকে কোনো ম্যাম না, খালাম্মা ডাকবি। ডিরেক্টর খালাম্মা ডাকবি, ওই আল্লাহর বান্দিকে। এসব ম্যাম ট্যামেও ঝামেলা লেগে যায় অনেক সময়। লুকাস থতমত খেয়ে গেল। ন্যাসো ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো। রিচার্ডের রাগে আগুন ফুসছে। লুকাস তাও নিয়ে গিয়ে নিবুজ স্বরে বলল, বসের বউ খালাম্মা হয় কিভাবে? রিচার্ডের তাৎক্ষণিক জবাব, বানালেই হয়। এই শালি আমি বাদে দুনিয়ার সবার বোন আর খালাম্মা। এবার ন্যাসো মুখ খোল, ঠোঁট কামড়ে মিটিমিটি হাসতে হাসতে বলল, বস, এই একটা মেয়েকে আপনার আর কি কি নামে ডাকা বাকি আছে বলেন তো? বেহাইয়া লুকাস। রিচার্ড কিছু বলার আগে ছটফটিয়ে উঠে বলল, শালি, বান্দি, খালাম্মা, ধান্দাবাজ, রেইড, আর কি কি বাকি আছে বস? রিচার্ড নিরুদ্বেগ ভঙ্গিতে সিটে গা এলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আর একটা আছে, চোর। আমার ঘুম চোর, শালি ঘুম চোর। লুকাস হেসে বিতলামি স্বরে বলল। রিচার্ডের আরেকটা কিন্তু আছে বস। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে গেল। উঠে সোজা হয়ে বসে গভীর গলায় জিজ্ঞেস করল, কি? আমাদের মিনিস্টার সুমন্ধির বোন। লুকাস দাঁত কেলি হাসল, বলে ফিক করে হেসে উঠল। ন্যাসো হাসিতে তাল দিল। রিচার্ড বাঁকা হেসে আবারও সিটে গা এলিয়ে দিল। এই উচ্চ শৃঙ্খলতার মাঝেও নিজেকে অধৈর্য তার আঁকড়ে ধরে রাখছে সে। একমাত্র আমার বসকেই দেখলাম যে নিজের বউকে অন্যের বউ বলে চালিয়ে দিয়েছে এতদিন, শুধুমাত্র বউয়ের সেফটির জন্য। লুকাসের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাসো লুকাসের পেটে গুঁতোমালো চাপা স্বরে বলল, তোমার এই বেশি চলা জবানের জন্যই একদিন তুমি মরবে বসের হাতে। লুকাস ব্যথা নাক মুখ কুচকে পেটে হাত বুলাতে বুলাতে বলল, আমার কি দোষ? আমি কথা পেটের ভিতর রাখতে পারি না, পেটে ছোটাছুটি করে। একটা মানুষ কতটা চাপা আর রহস্যময় হতে 24 ঘন্টা তার সঙ্গে থেকেও আমরা তার কোনো পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারি না। হ্যাঁ, রিচার্ড কায়নাত রহস্যে ঘেরা এক বন্ধ ঘর। আমার প্রতিটি পদক্ষেপে রয়েছে না বলা এখতিয়ার, যত্ন।
এতদিন আমার কাছে রাখাটা বিপজ্জনক বলে দূরে সরিয়ে রেখেছিলাম। দূরে রাখতেও নিজের ছায়াতলে রেখে এসেছি। এখন সেই জায়গাও বিপদ, তাই তো ছলনায় সেখান থেকেও সরিয়ে দিলাম। এবার শুধু কাছে আসার সময় লুকাস নিভু স্বরে ফিসফিসিয়ে বলল রিচার্ডের কানে পৌঁছে যায়। রিচার্ড ভারী স্বরে চমকে যায় দুজনে। লুকাস জিভ কেটে খাপটি মেরে বসে এলো। ন্যাসো ভারী গলায় সুর থালো। মানে? রিচার্ড ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। রহস্যময় হাসি দিয়ে বলল, এখান থেকেই রচিত হবে হৃদ আর এলির হৃদয়স্পর্শী প্রেমের অমর অধ্যায়। আর অপেক্ষা কেন? আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের স্ত্রীকে কাছে এনে রাখার। ভুলে যেও না ন্যাসো, কাদের কিন্তু এখনও ধরা পড়েনি। ওকে নিয়ে আমি এক বিন্দু পরিমাণ রিস্ক নিতে চাই না। আপনার কি মনে হয় ম্যাম এত সহজে আপনার কাছে আসবে? আপনি যা করেছেন সেটা পাপ। এইসব কিছু কোনো মেয়েই সহজে মেনে নিতে পারবে না। নাসোর কথা রিচার্ডের ভেতরে কোনো অনুশোচনা স্রোত গড়ে ওঠার বদলে মস্তিষ্কে পৈশাচিক হিংস্রতা নাড়া দিয়ে উঠল আর চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল। উইন্ডোতে থাবা মেরে চিৎকার করে বলল, কোনো ভুল করিনি আমি। যা করেছি ইচ্ছেকৃতভাবে করেছি, ঘৃণা থেকে করেছি। আমার ভিতর কোনো অনুশোচনা নেই। এতে এর পরিণতি যা হবে হবে। আমি এমনিতেই পাপের সাগরে ডুবে আছি। মৃত্যুকে ভয় পাই না রিচার্ড কায়নাত। কিন্তু বস, এই বিষয়ের একটা কথাও হবে না। রিচার্ডের ধমকে ন্যাসো চুপ হয়ে গেল। রিচার্ডের কপালের শিরাগুলি টক বগিয়ে উঠেছে রাতের গভীরতার নীরবতার গর্জনিতে। কণ্ঠে বলল, এই ট্রাক ড্রাইভার এবং শুয়োরের বাচ্চাগুলো পাওয়া গেছে? লুকাস চিরাত গম্ভীর গলায় বলল, ট্রাক ড্রাইভার ইতিমধ্যে স্বর্গে চলে গেছে, আর অ্যাক্সিডেন্টের পিছনে যারা ছিল তাদের এখনও পাওয়া যায়নি। সম্ভবত মিনিস্টার তুলে নিয়ে গেছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তেমনি এই মাঙ্গের নাতিরও মরার পাখনা গজিয়েছে। রিচার্ডের শেষের কথাগুলো বুঝলো না ন্যাসো লুকাস কেউই। তারা এখনো তেমন ভাবে পরিচিত না বাংলাদেশের আঞ্চলিক ভাষার সাথে। বিপরীতে কোনো প্রশ্নও হলো না। নীরবে গাড়ি চলতে থাকলো আঁকাবাঁকা পথ ধরে। আচ্ছা, একটা মানুষকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কখন একেবারেই ক্ষীণ হয়ে যায়? যখন সে নিজেকে থেকে লুকিয়ে রাখে, নাকি তাকে লুকিয়ে রাখা হয়? রিচার্ড খুবই ভাবুক ভঙ্গিতে কথাগুলো বলল। লুকাস এত পেঁচানো কথা বুঝতে পারছে না। ন্যাসো চতুর স্বভাবের সেই গুরু গম্ভীর গলায় উত্তর দিল, যে হারিয়ে যেতে চায় তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। এলিসা ম্যাম বেঁচে আছেন আর বাংলাদেশেই আছে। এলিসাকে? রিচার্ড চাপা হুঁশিয়ারি স্বরে বলল। রেসপেক্ট ন্যাসো, শাশুড়ি হয়। ন্যাসো মুচকি হাসল, বলে, আপনি এটা কিভাবে জানলেন? আমি অনেক কিছুই জানি, তবুও অনেক কিছু জানি না। এখনো আসল সত্যের কাছে পৌঁছাতে পারিনি, হয়তো এজন্য একটু পিছু টান। যদি আমার এক পা এগোনো তার ক্ষতি করে তবে আমি দায়ী। একবার সত্যের মুখোমুখি হই, তখন আসল খেলা শুরু হবে। এখন খেলাটা সোয়ার টিমই খেলুক। রিচার্ড বক্র হাসি দিল। ছোটই করে রহস্যের ছায়া জমে উঠেছে। ন্যাসো একটু বিচলিত হলো না। তার রিচার্ডের উপর অটুট বিশ্বাস রয়েছে। রিচার্ড কায়নাত একবার কোনো কিছুতে হাত দিলে তা হাসিল করেই ছাড়ে। ন্যাসো ইউটার্ন নিতে নিতে মজা করে বলল, এটা কি ম্যামকে খুশি করার জন্য? ইজ দিস বউকে শাশুড়ি গিফট করে ক্ষমাচার নিনজা টেকনিক? ফাক অফ, অফিসে চলো ফার্স্ট। অফিসে পৌঁছাতে না পৌঁছাতে রিচার্ডের ঠান্ডা মেজাজ তিরিক্ষি মেজাজে পরিণত হলো। তার ডেস্কের উপরে অজস্র চিঠি এলোমেলো হয়ে পড়ে আছে, যা কিছুদিন ধরেই আসছিল। রিচার্ড প্রতিবারই সেইগুলো অবহেলা করে গিয়েছে, খুলেও দেখেনি কোনোদিন। এগুলো লাড়ার কাজ। তবে আজ প্রতিদিনের মতোই চিঠিগুলো ওয়েস্ট বিনে না ফেলে দিয়ে রিচার্ড কিছু চিঠি খুলে পড়ল। সবগুলোতে ছিল প্রেমের জোয়ার কাছে আসার উষ্ণ বার্তা। রিচার্ড হাতে কলম নিল, তারপর একটি চিঠি হাতে নিল, তাকালো যেখানে ছিল লেখা, প্রিয় চেয়ে প্রিয়, আমি তো তোমাকে খুব ভালোবাসি। সেই চিঠির উল্টো পিঠে রিচার্ড নিজেই লিখল, নষ্টর চেয়েও নষ্ট। এভাবে অন্যের স্বামীকে চিঠি দিতে বলি হাই, লজ্জা লাগে না? আরেকবার যদি একটা চিঠি আসে তো তোর বাঁশবাগানের ঝাড়ে আগুন জ্বালিয়ে দিব, শালি সস্তা। অতঃপর আরেকটি চিঠি যেখানে লেখা ছিল, একবার সুযোগ দিয়ে দেখো বেবি,
তাতে রিচার্ড লিখল, রিচার্ড আমার ম্যাডামের একটা আর এই যান কুরবান। পথঘাটের নর্দমায় তাকানোর মতো হাজবেন্ড ছিল না আমার ওয়াইফের ডেস্টিনিতে। লেখা শেষ করে রিচার্ড দারোয়ানকে ডেকে চিঠিগুলো তার হাতে দিল। চোখে ক্ষুব্ধ অগ্নি আর মনের ভেতরে বিরক্তি নিয়ে অনহনি অফিস থেকে বেরিয়ে গেল। আলো ছায়া অনাথ আশ্রমটি মানবতার ফেরি দম্পতির হাতে গড়া আশ্রয়। এখানে শত শত অবহেলিত শিশু মমতার ছায়ায় বড় হয়ে উঠেছে। তাকবীরের গাড়ি এসে থামলো আশ্রমের সামনে। গাড়ি থেকে নামতে কালো পোশাক পরা বিদেশি গার্ডরা সামনে এসে দাঁড়ালো তাকবীরের সামনে। তাকবীর পাঞ্জাবির পকেট থেকে একটি কার্ড বের করে তাতে দিল। স্ক্যানার সাথে মিলিয়ে নিয়ে তারা নিশ্চিত হলো এই কার্ড ছাড়া এখানে কেউ প্রবেশ অসম্ভব। মেশিনে সংযোগ মিলে যেতে গেট খুলে গেল। তাকবীরের গাড়িটা আশ্রমের ভেতরে প্রবেশ করলো। তাকবীর গাড়ি থেকে নামতেই এক ঝাঁক উচ্ছ্বাসিত শিশু মৌমাছির মতো তাকে ঘিরে ধরলো। তাকবীর হাসি মুখে সকলের সাথে কথা বললো, তাদের হাতে চকলেট তুলে দিল। এরপর আশ্রমের ভেতরে প্রবেশ করলো। ভেতরে একটি গোপন রাস্তা সোজা নিয়ে গেল নিচের সিঁড়ির দিকে। সিঁড়িতে যেতে হলে আরো একটি কার্ড পাঞ্চ করতে হয়। তাকবীর কার্ড পাঞ্চ করতে দরজা খুলে গেল। তাকবীর সিঁড়ি বেয়ে নেমে পৌঁছালো ঠিকানা নামক বেসমেন্টে। আশ্রমের নিচে এই ঘরের বিশেষ অস্তিত্ব রয়েছে। বেসমেন্টটা এটি দুই ভাগে বিভক্ত, যেখানে এক অংশে মানবতার চর্চা আর অন্য অংশে নীরবতার পর্দায় মোড়ানো অজানা কার্যকলাপ। মাটির নিচে তৈরি এই বিশাল বেসমেন্টের উপরে কাঠামোর থেকেও বড় এবং নিখুঁত সুরক্ষায় ঘেরা। নিচের অংশ আবার দুই ভাগে বিভক্ত। তাকবীর মার্চের 24-এ লেখা অংশের দিকে এগোলো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই গাছ শিউরে ওঠার মতন দৃশ্য সামনে এলো। দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ, ছড়িয়ে থাকা ভাঙা আসবাব আর অদ্ভুত কিছু সরঞ্জাম। জায়গাটা যেন কোনো উম্মাদ সাইকোপ্যাথের কল্পনার প্রদর্শনী। ভেতরে পা রাখতেই তাকবীরের জুতো তাজা রক্তে ভেজা ফ্লোরে পড়ল। প্রতিটি ধাপে নাকে ভেসে এলো পচা মাংসের উৎকট গন্ধ। বাতাস ভারী হয়ে উঠেছে অজানা আতঙ্কে। তাকবীরের চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত স্থিরতা। এই কক্ষে মাংস কাটার এমন কোনো অস্ত্র নেই যেটা নেই। এখনো ধারালো ছুরি গুলোতে রক্তের শুকনো দাগ লেগে আছে। অবাক করে দিয়ে এই কক্ষে প্রবেশ করতে তাকবীরের চোখের মনির রঙও বদলে যায়। চেয়ারে ফুটে ওঠে এক নৃশংস হিংস্রতার প্রতীক। চেয়ারে সেই ছেলেটিকে বেঁধে রাখা, যেখানে সেদিন যারা পাহাড়ে তাকবীরে অ্যাক্সিডেন্ট করেছিল, ওদের মধ্যে বাকি ছেলেগুলো নিথর দেহ রক্তাক্ত মেঝেতে পড়ে আছে। সকলের শরীর সাদা হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে শরীরে রক্তের কোনো অস্তিত্বই নেই। চেয়ারে বেঁধে থাকা ছেলেটাও ইতিমধ্যে শরীর ছেড়ে দিয়েছে, মাথায় ফেলে দিয়েছে। আর তার চারিপাশে ঘেরাও করা কয়েকজন, তাদের হাতে বড় বড় ইঞ্জেকশন, যেগুলো দিয়ে তারা ছেলেটার শরীর থেকে টেনে টেনে সব রক্ত বের করে নিচ্ছে, যেভাবে বাকিদের থেকে নিয়েছিল। রক্তগুলো একটা বালতিতে জমা করা হচ্ছে। তাকবীরের পরে পাঞ্জাবিটা এক টানি খুলে ফেলল। উত্তেজনায় শিরা টানটান হয়ে আছে। ধৈর্যের সব বাঁধ ভেঙে গেল। লোহার টেবিল থেকে ধারালো ছুরিটা তুলে নিল। এক নিঃশ্বাসে ছেলেটার গলায় চালিয়ে দিল ছুরির তীক্ষ্ণ ধার। মুহূর্তেই মুন্ডু শরীর থেকে আলাদা হয়ে নিচেই পড়ে থাকা নিথর দেহগুলোর উপর গড়িয়ে পড়ল। ফিনকি দিয়ে ছুটে আসা রক্তের ছিটা পড়ল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। কিন্তু এখানেই থেমে থাকেনি তাকবীর। রক্তে ভরা বালতিটা হাতে তুলে নিল। এক প্রবল প্রচেষ্টায় উষ্ণ টাটকা রক্ত শরীরের উপর ঠেলে দিয়ে সেরে নিল আজকের গোসল। সঙ্গে সঙ্গে তৃপ্তির শীতল হাসি ফুটে উঠল ছোটে। আশ্রম থেকে কিছুটা দূরে নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে কালো জিপটা। এরিক তীক্ষ্ণ দৃষ্টিতে গার্ডদের চলাফেরা খেয়াল করে নিখুঁতভাবে সাজিয়ে নিল নিজের পরিকল্পনা। এখানকার গার্ড বদল হয় প্রতি ঘণ্টায়। সেই ফাঁকা কাজে লাগাতেই প্রস্তুত হয় এরিক। পেছনের গেট থেকে গার্ড সরে যেতেই নিঃশব্দে এক লাফে দেয়াল টপকে ওপারে নেমে গেল এরিক। দ্রুততার সঙ্গে গা ঢাকতে হলো, কারণ নতুন গার্ডদের আগমনের সময় হয়ে এসেছে। চতুরতার সঙ্গে আশ্রমের অভ্যন্তরে প্রবেশ করলো এরিক। আগের দিন ছোট্ট বাচ্চাটার শরীরের ভেতরে ভিক্টর যে খেলনা গাড়িটা লাগিয়ে দিয়েছিল, সেটাই হিডেন ক্যামেরা ছিল। বাচ্চাটি আশ্রমের ভেতরে প্রবেশ করতেই বাইরে থেকে রিমোট কন্ট্রোল গাড়িটি পরিচালনা করতে থাকে এরিক। কাল রাত জুড়ে এরিক সজাগ থেকেছে। প্রতিটি
আশ্রমের প্রতিটি কোনায় কোনায় চোখ রেখেছে, তবে কোনো সন্দেহজন কিছু ধরা পড়েনি, বরং এরিকের সন্দেহ আরো বাড়িয়ে দেয়। এরিক হাল ছাড়েনি। শেষ রাতে ফুটেছে হঠাৎ ধরা পড়ে তাকবীরের বডিগার্ড রেয়ান আর কয়েকজন গার্ড মিলে একজনকে টেনে হিঁচড়ে একটি গোপন রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। খেলনা গাড়িটাও সেই পথে নিতে চাইলেও সিঁড়ির কাছে পৌঁছতে অ্যালার্ম বেজে ওঠে বারবার। স্পষ্ট বোঝা যায় সেখানেও কঠোর সিকিউরিটি সিস্টেম আছে। এরপর আর অপেক্ষা করা চলে না। নিজের চাকরি আর নিরাপত্তা ঝুঁকিতে ফেলে সশরীরে ময়দানে নামার সিদ্ধান্ত নিল এরিক। এরিক ধীরে ধীরে সেই গোপন রাস্তাটার দিকে এগিয়ে যেতেই যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে ভেসে এলো তাকবীরের ঠোঁট কামড়ানো চিৎকারি। অফিসের সম্ভবত ভুল করে এখানে এসে পড়ছেন, তাই না? এক মুহূর্তে চমক কাটে এরিক ধীরে অথচ দৃঢ় ভঙ্গিতে পেছনে খোলো। তাকবীরের ভেজা চুল, গায়ে সদ্যর পরা নতুন পাঞ্জাবি। এরিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকবীরের মাথা থেকে পা পর্যন্ত পরখ করে নিল। ছোট এক টুকরো বিদ্রুপ মিশিয়ে পড়ল, আজকাল মিনিস্টারদের আশ্রমেও গোসল করা হচ্ছে নাকি? তাকবীর ছোট কামড়ে হাসল। গোসল হচ্ছে আশ্রমের শান্তিই মুখ্য, অফিসার। এরিকের চোখ সংকীর্ণ হলো। আজকাল মিনিস্টারদের আশ্রমেও গোসল করা হচ্ছে নাকি? তাহলে কি মিনিস্টাররা এখন শান্তি খুঁজতে বেসমেন্টে যায়? বেসমেন্ট? এখানে তেমন কিছুই নেই। নাটক করছেন? কাল রাতে যাদের টেনে হিচড়ে ভিতরে নিয়ে গেলেন তারা কারা? আশ্রমের গার্ড হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাদের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। তাকবীর এরিক একসাথে পেছন খোলো। তাকবীরের পেছনে দাঁড়িয়ে আছে তাজু আর দেওয়ান, তার পাশে কয়েকজন গার্ড। তাজু আর দেওয়ান এসে তাকবীরের পাশে দাঁড়ালো। এরিকের দিকে আন্তরিক হেসে বলল, ওই যে ওরা। এরিক পাশের গার্ডগুলোর দিকে তাকালো। এরা স্পষ্টই কাল রাতের লোক নয়। তাজু আর দেওয়ান ফোন বের করে ব্যস্ত হাতে নাম্বার ছাপতে ছাপতে বলল, অনুমতি ছাড়া একজন মিনিস্টারের প্রপার্টিতে প্রবেশ কি আপনাদের আইনের অনুযায়ী অপরাধ নয়? আমি নিশ্চিত নই, আপনার অফিসারের কাছ থেকে জেনে নিচ্ছি। তাজু আর ইঙ্গিত বুঝে এরিকের মুষ্টিবদ্ধ হাত কাঁপতে থাকলো ক্রোধে। তবু নিজের ধৈর্য সংযত রেখে এগিয়ে গেল তাকবীরের সামনে। ছোট্টের কোণে মিচকে হাসি ঝুলিয়ে থাকা তাকবীরের চোখে চোখ রেখে বলল, ইউ লুক লাইক এ সাইকোপ্যাথ মিনিস্টার। তাকবীরের ঠোঁট কামড়ে হাসলো মৃদু আত্মবিশ্বাসে টইটুম্বুর কণ্ঠে বলল, ইয়েস আই অ্যাম। খুনি, সাইকোপ্যাথ, স্মাগলার আর অনেক কিছু। তবে কি জানেন, স্কুলে ইংলিশ স্যার একদিন বলেছিল, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না বড় ধরা। তেমনি আমিও মানবতার ফেরওয়ালা, যতদিন না ধরা পড়ি। এরিক তাকবীরের চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, ধরা এবার পড়বেনি, আর সেটা আমার হাতেই হবে খুব শিগগিরই।